আজকে প্রথম ঘন্টায় প্রতিবারের মতো রয়েছে গল্প, এবং আজকে অনেকদিন পরে আমাদের লিসেনারের পাঠানো একটি গল্প শুনবো। অর্থাৎ আমরা আজকে দুটো গল্প শুনছি। প্রথম গল্পটির নাম হচ্ছে পিশাচিনী, লেখক বাপ্পি, অর্থাৎ আমাদের একজন শ্রোতা বন্ধু যার নাম বাপ্পি, তিনি লিখে পাঠিয়েছেন। আর দ্বিতীয় গল্পটা এখন বলবো না, প্রথম গল্পটা শুনে এসে ফিরে এসে বলছে দ্বিতীয় গল্পটা কার, কে লিখেছে। তো যাই হোক, পিশাচিনী পড়ে শোনাচ্ছে সেতু, আর সাথে আছে আমি শারমিন। আর ট্রেনটা একটা ছোট স্টেশনে থামলো। দীপ্ত উঠে দাঁড়ালো, ব্যাগ হাতে নিয়ে নেমে পড়ার পায়তারা করতেই পাশে বসা ভদ্রলোক দ্বিধান্বিত গলায় বলল, আপনি এখানে নামবেন নাকি? এই স্টেশনে তো কুলি মজুর ছাড়া অন্য তেমন কোনো মানুষ নামে না। হ্যাঁ, এখানেই নামবো। আপনার বাড়ি কি এই গ্রামে নাকি? না, এই গ্রামে না। ভদ্রলোককে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে দীপ্ত নেমে গেল স্টেশনে। পুরনো ভাঙা একটা স্টেশন। কেউ একজন স্টেশনের ভেতরে গরু বেঁধেছে। গরুর আশেপাশে খড় ছড়িয়ে রাখা, ছোপ ছোপ গোবরের দাগ যেখানে সেখানে রয়েছে। স্টেশনটা পেরিয়ে দীপ্ত একটা ছোট মেঠো পথে উঠে এলো। খুবই সংকীর্ণ একটা রাস্তা, দুধারে উঁচু উঁচু সুপারি গাছ, হলুদ সবুজ রঙের সুপারি ঝুলছে গাছগুলোতে। রাস্তার এক পাশে ধান ক্ষেত, আরেক পাশে ঝোপঝাড় এবং কয়েকটা ছোট বড় পুকুর। পুকুরগুলো অদ্ভুত সুন্দর, এখানে সেখানে শাপলা জন্মেছে। আশেপাশের গাছগুলো হতে নানা রঙের ঝরা পাতা পড়ে ছেয়ে গেছে পুকুরের পানি। অদ্ভুত রঙের বর্ণালী সৃষ্টি হয়েছে। লুঙ্গি আর সাদা গেঞ্জি পরা একজন মানুষ হাতে বাঁকানো কাস্তে নিয়ে ধান কাটছিল। থমকে গেল ওকে দেখে। এই গ্রামে শহরের জামা কাপড় পরা মানুষ তেমন তো আসে না। লোকটা দীপ্তর গম্ভীর মুখ থেকে ইতস্তত ভাবে প্রশ্ন করল, আপনি কোন বাড়ি যান ভাই? দীপ্ত নির্লিপ্ত গলায় উত্তর দিল, কোনো বাড়িতে যাব না। তাইলে কই যাবে? এই গ্রামে একটা মন্দির আছে শুনেছি, 200 বছরের পুরনো। সেটা কোথায় বলতে পারবেন? সেইটা তো গ্রামের উত্তর দিকে শেষ মাথায় একটা বড় জঙ্গল, তার মধ্যে। ধন্যবাদ। আপনি কি মন্দিরে যাবেন নাকি? ওইখানে এক পাগলা মেয়ে ছেলে থাকে, পিশাচ মেয়ে ছেলে। ওইখানে যাওয়া তো ভাই নিরাপদ হবে না। সন্ধ্যা হইলে মেয়ে ছেলেটার উপর পিশাচ ভর করে। হ্যাঁ, নাকি মানুষও খায় হুনি। ও, আপনি কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। ওই মন্দিরে কি কাম আপনার? দীপ্ত দীর্ঘশ্বাস ফেলল। গ্রামের মানুষ কত সহজে প্রশ্ন করে ফেলতে পারে। কোনো ইতস্তত বোধ নেই, শহরের অভিনয় নেই, ভদ্রতা বোধ নেই অবশ্য। দীপ্ত জবাব না দিয়ে হাঁটতে লাগলো। লোকটা চোখ গোল গোল করে তাকিয়ে রইল। কিছু দূর আসতে গ্রামের রাস্তাটা 3 ভাগে ভাগ হয়ে গেল। মন্দিরে যেতে হলে উত্তরের রাস্তা ধরতে হবে। পকেট থেকে ফোনটা বের করে মুহূর্তে ও বের করে ফেললো যে কোন দিকটা উত্তর। তারপর উত্তর দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলো। এই রাস্তাটা আগেরটার মতো সংকীর্ণ নয়, বেশ প্রশস্ত। মানুষজন যাওয়া আসা করছে, সাইকেল এবং ভ্যান গাড়িও দেখা গেল। সব মানুষই দীপ্তকে দেখে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কেউ কেউ প্রশ্ন করতে গিয়েও কি মনে করে যেন করে না। গ্রামটা ছোট নয়, 2 কিলোমিটার রাস্তা পেরোনোর পর ওর হাফ ধরে গেল। একটা ছোট চায়ের দোকান দেখতে পেয়ে এসে বসলো সেখানে। ব্যাগ থেকে পানি বের করে ঢকঢক করে খেয়ে ফেললো। কয়েকজন মানুষ বসেছিল চায়ের দোকানে। অন্যদের মতো তারাও দীপ্তকে লক্ষ্য করছিল এবং বেশ কৌতূহল নিয়ে একজন জিজ্ঞেস করে বসলো, ভাই, আপনি কি চেয়ারম্যান সাহেবের মেহমান নাকি? দীপ্ত তার দিকে না তাকিয়ে জবাব দিল, না। তাহলে কি আপনি মজুমদার বাড়ির জামাই? না। তাহলে যাইবেন কই? এই গ্রামে যে পুরনো মন্দিরটা আছে সেখানে। লোকটা আতকে ওঠার মতো শব্দ করলো,
খাইছে ওইখানে বিরাট পিসাস পাগলি থাকে ওইখানে কি কাম ভাই আপনার? দীপ্ত জবাব দিল না। লোকটা তখন রসিয়ে রসিয়ে পিশাচ মেয়েটার গল্প বলতে লাগলো। পিশাচ মেয়েটা মন্দিরে থাকে, তাকে মাঝে মাঝে কবরস্থানে দেখা যায়। কবর খুঁড়ে লাশ খেতে দেখেছে অনেকে। অবস্থানে কি এমন হয়েছে যে কেউ মারা গেলে তার কবর কয়েকদিন পাহারা দিতে হয় অন্যদের। এসব গল্পের প্রভাব দীপ্তের উপর পড়ল না, সে চুপচাপ শুনে গেল। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল জঙ্গলের পথে। কৌতূহলী কিছু মানুষ পিছু নিলেও কিছুদূর পর জঙ্গল শুরু হতেই থমকে গেল, কারণ বিকেল গড়িয়েছে, একটু পরই সন্ধ্যা নামবে। অন্ধকারে পিশাচের মুখোমুখি হতে চায় না কেউই। বিকেলের আলো পড়ে এসেছে, অন্ধকার নেমেছে একটু একটু। এই স্বল্প আলোতেই দীপ্ত জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। জঙ্গলটা বেশ ঘন, বয়স্ক গাছগুলো বেশ উঁচু উঁচু। জঙ্গলের ভেতর অনেক রকম শব্দ হবার কথা, পাখির ডাক, পশুর ডাক, কীট পতঙ্গের ডাক, পাতা ঝরা শব্দ, আরো নানান ধরনের গুমট এবং চাপা শব্দ পাওয়া যায় যে কোনো জঙ্গলে। এই জঙ্গলে তেমন কোনো শব্দ নেই, নিস্তব্ধতাটুকু কানের উপর বড় চেপে যাচ্ছে। দীপ্ত সতর্ক পায়ে হাঁটতে লাগলো, আশেপাশে তীক্ষ্ণ নজরও রাখলো। গুগল ম্যাপ বলছে যে মন্দিরটা বেশি দূরে নয়, 300 মিটারের মধ্যেই আছে। কিছুক্ষণের মধ্যেই পুরনো মন্দিরটা চোখে পড়ল। লাল রঙা ইট দিয়ে তৈরি, বেশিরভাগ ইটই খসে পড়েছে অবশ্য। শ্যাওলা ধরেছে দেয়ালে, লতা পাতায় ছেয়ে গেছে একদম। গা ছমছম করতে লাগলো দীপ্তর। মন্দিরের দরজাটা বেশ ছোট, একসাথে একজনই ঢুকতে পারবে এমন ভাবেই বানানো। একটু একটু করে ভিতরে ঢুকলো দীপ্ত। ঢুকতেই তীব্র পচা মাংসের গন্ধ এসে ঝাপটা মারল ওর নাকে। নারী ভুড়ি সব উল্টে আসার জোগাড়। নাকে হাত চাপা দিয়ে সে ঢুকে পড়ল ভিতরে। মাঝারি সাইজের একটা কামরা প্রথমে। দেয়ালে খোদাই করা কিছু দেবদেবীর ছবি। আবছা আলোতে ভয়ঙ্কর দেখাচ্ছে ছবিগুলো, মনে হচ্ছে এক্ষুনি দেয়াল থেকে বেরিয়ে আসবে। পরের কামরায় গিয়ে দীপ্ত চমকে গেল, যদিও ওর নার্ভ যথেষ্ট শক্ত। তাছাড়া ভয়ঙ্কর কিছু দেখার মানসিক প্রস্তুতি নিয়েই এসেছে ও। গল গল করে বমিও করে দিল দীপ্ত। পুরো কামরা ভর্তি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে রাখা, পা, উরু, বুক, পেট, আরো অনেক কিছু। আর বেশিরভাগই পচন ধরেছে। বাজে গা গুলানো গন্ধে ভারী হয়ে আসছে আকাশ বাতাস। দ্রুত বের হয়ে এলো ও মন্দির থেকে। এক ছুটে বেশ খানিকটা দূরে চলে গেল, হাঁপাতে লাগলো। ফিরে যাবে কিনা একবার ভাবলো, পরেই মাথা নাড়ল। এত দূর এসে কাজ শেষ না করে ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না। হঠাৎ দেখতে পেল মন্দিরের সামনে একটা দিঘি, দিঘির ঘাট বাঁধানো। সেই বাঁধানো ঘাটের উপর পানিতে পা ডুবিয়ে বসে আছে মহিলাটা। ফর্সা, স্বাস্থ্যবতী একজন মহিলা, বয়স 30-35 হতে পারে। গায়ে উলোঝুলো ভাবে একটা বেসামাল শাড়ি, চুলগুলো কোকড়া, অপরিপাটি, পিঠের উপর ছড়িয়ে আছে। মহিলার পাশে একটা রামদা রাখা, দায়ের গায়ে টকটকে রক্তের দাগ লেগে আছে। তার চোখের দৃষ্টি অস্বাভাবিক। সামনে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু কিছু দেখছে বলে মনে হচ্ছে না। একটু একটু দুলছে তার শরীর, মনে হচ্ছে উপাসনা করছে কারণ। বুকে অনেক সাহস জড়ো করে মহিলাটাকে ডাক দিল সে। এই যে শুনছেন, মহিলাটা অসম্ভব ক্ষিপ্রতা নিয়ে দীপ্তর দিকে তাকালো, তারপর দাঁত মুখ খিচিয়ে চিৎকার করে বলল, বলেই দাঁড়িয়ে তেড়ে এলো ওর দিকে। দীপ্তর অন্তরাত্মা শুকিয়ে গেল। সব মনোবল এক করে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে। মহিলাটা কাছে আসতেই বলল, আমি আপনাকে চিনতে পেরেছি মিসেস বোস, অভিনয় করে লাভ নেই।
মহিলা থমকে গেল, তারপরই ভেঙে পড়ল অদম্য কান্নায়। কাঁদতে কাঁদতে দা ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। দীপ্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে তাকে কাঁদতে দিল। কিছুক্ষণ পর কিছুটা ধাতস্থ হলে বলল, মিসেস বোস, আমি দীপ্ত, ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়ছি। আপনার ছোট বোন আমার সহপাঠী। আপনার সব রকম চিকিৎসার ব্যবস্থা আমি করে রেখেছি। বেশ কিছু মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথাও বলেছি। আপনি আমার সঙ্গে ঢাকায় চলে আসুন প্লিজ। মহিলাটি কিংবা মিসেস বোস ভাঙা গলায় জিজ্ঞাসা করল, আমার চিকিৎসা কি সম্ভব? অবশ্যই সম্ভব, আমি সব রকম ব্যবস্থা করেই রেখেছি। ডক্টর জিবরান আহমেদের নাম শুনেছেন? মস্ত বড় সাইকিয়াট্রিস্ট। তিনি রাজি হয়েছেন আপনার কেসটা নিতে। আপনি চলে আসুন মিসেস বোস। আপনার পরিবার আপনাকে অনেক খুঁজেছে, আপনাকে তাদের দরকার। মিসেস বোস চুপ করে রইল, কিছুক্ষণ গুম মেরে থেকে বলল, দীপ্ত, তুমি আমার সম্পর্কে সব জানো? কিছুটা জানি, বাকিটুকু অনুমান করে নিতে পারি। কি জানো? বলছি, সংক্ষেপে শুনুন। 6 মাস আগে ঢাকায় যে ভূমিকম্প হয়েছিল তাতে আপনার পুরো বিল্ডিংটা ধসে পড়ে। আপনার স্বামী এবং একমাত্র সন্তান দুজনেই মারা যায়। আপনি বিল্ডিং এর নিচে চাপা পড়েছিলেন পুরো 8 দিন। আপনাকে জীবিত ফিরে পাবার আশা সবাই ছেড়ে দিয়েছিল। পানি খাবার ছাড়া এতদিন আপনার বাঁচার কথা না, তারপর আপনি বেঁচেছিলেন আপনার দুজন প্রতিবেশীর মৃতদেহ খেয়ে। আপনাকে উদ্ধার করা হয়, কিন্তু ক্যানিবালিজম পেয়ে বসল আপনাকে। স্বামী সন্তান হারিয়ে আপনি একদিক থেকে দিশেহারা এবং বিপর্যস্ত। তার উপর দুজন মানুষ খেয়ে আপনার উপর তখন মানুষ খাবার নেশা চলেছিল। স্বাস্থ্যবান মানুষ দেখলেই আপনার জিভে জল চলে আসতো। অবশেষে থাকতে না পেরে আপনি সভ্য সমাজ ছেড়ে এই জঙ্গলে চলে এলেন। মিসেস বোস ভাঙা ভাঙা গলায় বলল, হ্যাঁ, ঠিক বলেছ। সেই ঘটনার পর নিজের ওপর একেবারে নিয়ন্ত্রণ ছিল না। পরিচিত মানুষের শরীরের প্রতিও যখন লোভ এসে গেল, তখন বাধ্য হয়ে চলে আসতে হলো এই জঙ্গলে। কিন্তু তুমি আমাকে খুঁজে পেলে কি করে? এই গ্রামে এক মেয়ে পিশাচের আবির্ভাব হয়েছে বলে শোনা যাচ্ছে ইদানিং। ঢাকা থেকে খুব দূরেও নয় জায়গাটা, তাই সন্দেহ হলো। আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, এই জায়গাটাতে একই কারণে আসা। মিসেস বোস আবারও ভেঙে পড়ল অদম্য কান্নায়। দীপ্ত এবারও তাকে কাঁদতে দিল। পকেট থেকে ফোন বের করে কল দিল ঢাকায়। আজকের ঘটনাটা জানানো দরকার। আলো ফুরিয়ে বেশ ভালোভাবেই অন্ধকার নেমেছে। সন্ধ্যা নামলেও কিছুক্ষণ আলো থাকে। সেই আলোতে দীপ্তকে দেখতে পাচ্ছে মিসেস বোস। পৃথিবীর যত কীট পতঙ্গ, জন্তু জানোয়ার সব সন্ধ্যায় খাবার খুঁজতে বেরোয়। মিসেস বোসও বোধহয় এখন আর মানুষ নেই, নরখাদক জন্তুতে পরিণত হয়েছে। কান্না থেমে গিয়ে তার মুখ থেকে জান্তব ধ্বনি বেরোতে লাগলো। দীপ্তর সুঠাম দেহটা দেখতে লাগলো সে লোভনীয় চোখে। মিসেস বোসের কান্নার সুর পাল্টে যাওয়া লক্ষ্য করে দীপ্ত ঘুরে দাঁড়ালো ফোন রেখে। আর দেরি করা যায় না। গায়ের সমস্ত জোর দিয়ে তার ঘাড়ে কোপটা বসালো মিসেস বোস নামক পিশাচিনী। আর একটু আগে হয়ে গেল প্রথম ঘন্টার প্রথম গল্প, অর্থাৎ আজকে আরো একটি গল্প রয়েছে। প্রথম গল্পটির নাম ছিল পিশাচিনী, লেখক আমাদের একজন শ্রোতা বন্ধু যার নাম বাপ্পি, পড়ে শুনিয়েছে সেতু। এর পরের গল্পটা সেতু পড়ে শোনাবে। আর এর পরের গল্পটা হচ্ছে আমাদের সবার অত্যন্ত প্রিয় লেখক শরদিন্দু গঙ্গোপাধ্যায়ের গল্প প্রেতপুরী। গল্পটি শুনবো এখন, এটাও পড়ে শোনাবে সেতু। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টির আরো চেপে আসছিল। আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়সড় হয়ে বসেছিলাম। আলোটা টেবিলের উপর নিস্তেজ ভাবে জ্বলছিল।
এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বারান্দায় এসে উপস্থিত হলো বর্দা। আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করলো, আয়াহি বর্দা। বর্দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে কোচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসল। একটা দীর্ঘশ্বাস মোচন করে বলল, এ ভরা বাদর মাহ সাঙ্গন শূন্য মন্দির মৌ। গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন? অমূল্য এক কোণে গুড়িসুরি পাকিয়ে বসেছিল, বলল, তাই আমাদের জ্বালাতে এসেছ? বর্দা ওদিকে কর্ণপাত না করে বললেন, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো তাই। মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভেতর থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়েছে বুঝলি। এই সারলে অমূল্য উঠে দাঁড়িয়ে বলল, একটু যে নিশ্চিন্তি হয়ে ক্লাবে বসবো তার জন্যেই আমি বাড়ি চললুম। ঋষি, তোমার ছাতাটা যদি দাও একটু। ঋষি ঘাড় নেড়ে বলল, আমাকেও বাড়ি যেতে হবে বুঝছো, বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল, কিন্তু ছাতার মালিক কারোর মুখে করুণার কণা মাত্র না দেখে হতাশ ভাবে আবার চেয়ারে বসে পড়ল। পৃথ্বী জোর করে হেসে উঠল, অমূল্য, কপালে লিখিতং ঝাঁটা, কোন শালা কিং করিতস্যি। বর্দার গল্পটা শুনেই যাও। অমূল্য জবাব দিল না। বর্দা আরম্ভ করলেন, বছর কয়েক আগের কথা, সেবারও এমনি নিদারুণ বর্ষা। ভাসছে বিল খাল, ভাসছে বিলকুল, ঝাপসা ঝাপটায় হাসছে জুঁইফুল। আমার মাসতুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছে। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়াগায়। আমাদের কারোর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না, অগত্যা সেইখানে যেতে হলো। একে পল্লীগ্রাম, তাই আবার বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধার মধ্যে রেলের স্টেশন ক্রোশখানিকের মধ্যেই ছিল, এই যা। স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলাম, কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খরম অন্তর্হিত হলো দেখে আমরা নিজের নিজের জুতো খুলে বগলে নিলাম। তারপর অনেক বাধা বিঘ্নের ফাড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলাম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। কেবল মেসোমশাই গোফ থেকে কাঁধা নিংড়তে নিংড়তে কাকে খিচুচ্ছিলেন। গলার আওয়াজে তাকে ধরে ফেললাম। এই একরোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল, তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রা খেয়ে ফেললাম। আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোন রকমে 20 জন বসতে পারে। গুরু ভোজনের পর সকলের মনে একটু গড়াবার ইচ্ছা ছিল, কিন্তু তার হয়ে উঠল না। শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মশাই কোন রকমে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন, আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো। একদিকে কয়েকজন ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম, দিনের বেলা তো যা হোক হলো, রাত্রেও কি ওই ব্যবস্থা নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে ঘুমাবার কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শ্যালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন, কিন্তু সেজন্য আমরা সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার দেখি না। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম, রাত্রে শোবার ব্যবস্থা কিরকম ভাই? তিনি বললেন, পাড়াগায়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টে বাড়িটি সংগ্রহ করা হয়েছে, আর এর একটি ঘরে জিনিসপত্র আছে, রাত্রে খালি করে দেওয়া হবে। শুনে বড় ভরসা হলো না। 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্য মনস্ক ভাবে বাইরের অবিশ্রাম বাড়ি ধারার দিকে চেয়ে কিছু দূর একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল।
বাড়িতে কেউ আছে বলে মনে হয় না, দরজা জানলাগুলো সব বন্ধ। আগে মনে হয় বাড়িখানার হলদে রং ছিল, এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালের জায়গায় জায়গায় চুনবালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাড়িটি কার? ভদ্রলোক হেসে বললেন, আপাতত ভূতের। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই: কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল, অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনের গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারা দিয়েও করতেন, কিন্তু মেয়েটি ছিল তার বড় আদরের। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। তার স্ত্রী সতীসাধ্যী ছিলেন, তাই বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো। এই আঘাত সত্যি কি ভণ্ডামি নাকি বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে গেল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে কানাঘুষা শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতেও দেখেছে, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের 2-1 সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে। তারা বলে বাড়িতে ভূত আছে। গল্পটা শেষ শুনে বললাম, আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই, কারোর আপত্তি হবে কি? ভদ্রলোকটি বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললাম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কোথায়? আর সকলের দিকে ফিরে বললাম, ওহে, তোমরা সবাই কি ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলে এই ব্যাপারটা কি জানতে চাইল, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউই রাজি হল না। যাই হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলাম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরকার বন্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভেজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ম্রিয়মান ভাবে ঘরে ঢুকল। দেখলাম মেঝের উপরে প্রায় 1 ইঞ্চি পুরু ধুলো পড়েছে, কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে তার সবই আছে। বাড়িতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটি শয়নকক্ষ, আসবাবপত্রের মধ্যে একটা পুরনো কীটদষ্ট খাট, আর তার মাথার কাছে একটা কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়, খিড়কির দিকে একটা জানলাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, না হে, আজ রাত্রে আর শোবার দরকার হবে না, তাস পয়সা খেলে কাটিয়ে দেওয়া যাবে, কাজ কি বাবা? ভদ্রলোকটি সঙ্গে ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ, তোমরা তাস পাশাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললাম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জিদ চেপে গেছে, তাই আর কিছু বললেন না। রাত্রে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলাম। সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো চলছে সমানভাবে। বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলাম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলাম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানলাটা পূর্ববৎ বন্ধ ছিল।
আলো ধরে ঘন্টাখানেক একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ মনে হতে লাগলো। বায়ুর অভাবে একটু গরমও মনে হলো। জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাং ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলাম। জানলা খুলে ফিরে আসতে পাশের দেয়াল আলমারিটা পড়ে। কৌতূহল হল, সেটাকেও খুলতে গেলাম। দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকার জিনিস কিছুই নাই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীরটা বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। 2-1 গায়েও কাটা দিল, কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। রাত্রি বোধ করি তখন 2 কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। দেখি দেয়াল আলমারিটা থেকে শব্দ আসছে। নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তিতর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে, সে কথা আমার মনের ধারও ঘেঁষল না। সমস্ত চেতনাদি অনুভব করতে লাগলাম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে। সেই শব্দ আর থামে না। নিশাচর প্রেতজনীর এই নিষিদ্ধ উল্লাস ঝনঝন শব্দে সমানভাবে চলতেই লাগে। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলাম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। বাইরে হচ্ছে বৃষ্টি, ভেতরে অশরীরীর নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না, মশারি ছেড়ে বাইরে এসে পড়লাম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বের করে হেসে উঠল। অন্ধকার এর চেয়ে ভালো ছিল। মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে, এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না। আমি ছুটে জানালার কাছে গিয়ে সজোরে গড়া চেপে ধরলাম। ঠিক এই সময়ে আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল। জানলা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণ পণে কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক বোঝা গেল না। কৌতূহলে ভয়ে অনেকটা চাপা পড়ে গেল। আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম। আবার বিদ্যুৎ। দেখলাম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই। লোকটা সমানভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে। আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে ভীষণ শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলাম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে লণ্ঠনটা জানালার সম্মুখে তুলে ধরলাম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সহ্য হয়ে গিয়েছিল, থামতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল। আবার থামে কেন? শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিলাম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে চাইতে ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লঞ্চনের ঘোলাটে আলোতে দেখলাম ঠিক জানলার উপরে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে। আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত
বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়ার ধরে টান দিল। জানলার ঘুণ ধরা পচা কাঠ হঠাৎ ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে একটা গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, কে তুমি? নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিলাম, তাই উত্তর দিতে পারলাম না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই। আশ্চর্য, লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খায়নি, বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, 1 গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছে বলে মনে হয় না। মনে হলো মদের দুনির্বার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকে আমার মনে উকি মারছিল। আমি বললাম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল, এই বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করতাম। একদিন ঝগড়া করে চলে এলাম, তখন স্ত্রী বেঁচে নেই, শুধু শুধু মেয়ে। বাড়ি আসতে মেয়েটা বলল, বাবা, খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলাম আর আর খুঁজে পাচ্ছি না। মাথায় ঢাক চড়েই ছিল, মারলুম মেয়েটার রগে এক চর। মেয়েটা সেখানেই পড়ে মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকে, কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছড়ে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল। মিনিট 2 ঘর একেবারেই নিস্তব্ধ। তারপর আলমারির কাচের কপাট দুটো সজোরে শব্দ করে উঠল, ঝনঝন ঝনঝন। বরদা নীরব রইল। অমূল্য ক্লেশ করে বলল, ব্যাস, এই গল্প, খালি ঝনঝন ঝনঝন। বরদা বলল, আর একটু বাকি আছে। শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ চমক ভেঙে গেল। দেখলাম ঘর একেবারে অন্ধকার, আলোটা কখন যেন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে গেল না। শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুঞ্জলি পাখি আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে। রেডিও এফএম 89.2 আর এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্প প্রেতপুরী, পড়ে শোনাচ্ছিল সেতু। সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় ঘন্টায় আমাদের মূল কাহিনী শুনবার, যেটার অপেক্ষা এতক্ষণ আপনারা যেটার অপেক্ষায় বসেছিলেন। আজকের মূল কাহিনী এবং নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ। আজকের কাহিনীর রচয়িতা সিফাত মাহমুদ। সৃষ্টির সেরা জীব মানুষ, এ কথা কে না জানে। পৃথিবীর সব প্রাণীকে হারিয়ে মানুষ জয়লাভ করেছে, এই পৃথিবীতে রাজত্ব করছে। কিন্তু তবু কখনো কখনো মানুষ অমানুষ হয়ে ওঠে, মানুষের স্তর থেকে নেমে যায় অনেক নিচে। আর তখনই জেগে ওঠে কিছু অন্ধকারের জীব। অসহায় মানুষ হয়ে পড়ে তুচ্ছ পোকামাকড়ের খাদ্য। আজকের কুয়াশায় আমরা আপনাকে নিয়ে যাব এক অন্যরকম ভয়ের রাজ্যে, যে ভয়ের বসবাস আমাদেরই চারপাশে, আমাদের নিত্য দিনের জীবনে। অথচ প্রতিনিয়ত একসাথে বাস করার পরেও তারা কিন্তু রয়ে যায় আমাদের নজরের বাইরে, বেখেয়ালের অন্ধকারে। কি হবে যদি একদিন অন্ধকারের প্রাণীগুলো আমাদেরকেও টেনে নিতে চায় অন্ধকারে? তন্ময়, তন্ময়, ওঠো তো, আর
কত ঘুমাবে? এই ওঠো না, কত বেলা হয়ে গেল, এতক্ষণ কেউ ঘুমায়? সকাল হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, সকাল হয়ে গেছে, আর একটু পর দুপুরও হয়ে যাবে। এখন ওঠো তো। শরীরটা না ভালো লাগছে না। কি হলো আবার? তেমন কিছু না, এমনি। আচ্ছা, কালকে রাতে তোমার কি হয়েছিল বলো তো? ঘুমের মধ্যে ওরকম চমকে উঠছিলে কেন বারবার? কি চমকে উঠেছি? কই, আমার তো কিছু মনে নেই। হ্যাঁ, বারবারই কেমন করে যেন গুঙিয়ে উঠছিলে, যেন খুব ভয় পেয়েছ। আমি কয়েকবারই উঠে জানতে চাইলাম কি হয়েছে, দেখি তুমি একদম কলা গাছের মতো ঘুমাচ্ছ, কোনো জবাব নেই। কি বলো? কি জানি, আমার কিছু মনে পড়ছে না তো। স্বপ্ন টপ্ন দেখেছিলাম হয়তো। আচ্ছা বাদ দাও, এখন ওঠো তো, অনেক কাজ আছে আজ। উফ, ছুটির দিনে আজ আবার কি কাজ? বারে, ছুটির দিনে তো সবচেয়ে বেশি কাজ থাকে। সারা সপ্তাহের জমে থাকা কাজ ছুটির দিনে না শেষ করলে কখন করব? তাছাড়া আজ সন্ধ্যায় আমাদের একটা দাওয়াত আছে, সেখানেও যেতে হবে। দাওয়াত আবার কে দিল? ছোট খালা, ছোট খালার ম্যারেজ অ্যানিভার্সারি আজকে রাতে একটা ছোট্ট গেট টুগেদার হবে, এই আর কি। রাখি, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। কিন্তু কেন? এমনি বাবা, আমার কারো বাসায় বেড়াতে যেতে একদম ভালো লাগে না। তন্ময়, তুমি না কেমন যেন হয়ে গেছো। কই, আগে তো তুমি এমন ছিলে না। আগে তুমি ঘুরতে যেতে কত পছন্দ করতে। ঘুরতে আমি এখনো পছন্দ করি, কিন্তু কারো বাসায় না। প্লিজ, আমার একদম কোথাও যেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি আর করা, যেতে না চাইলে আর জোর করবো না। কিন্তু এখন তো ওঠো, হাত মুখ তো ধোবে নাকি? উঠছি। রাখি আর তন্ময়ের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি। ইউনিভার্সিটি লাইফের শেষের দিকে দুজনের পরিচয় থেকে প্রেম গড়াতে খুব বেশি দিন লাগেনি। তন্ময় হাসি খুশি ছেলে, তবে একটু চাপা স্বভাবের, আর রাখি উচ্ছল টাইপের মেয়ে। ঘুরে বেড়াতে পছন্দ করে, হইচই করতে ভালোবাসে। দুজনের স্বভাব দুরকম, তারপরও দুজনের মনের মিল হয়েছিল। রাখির প্রতি তন্ময়ের প্রচন্ড ভালোবাসা দেখে রাখি মুগ্ধ হয়েছিল। কিন্তু ইদানিং রাখি তন্ময়কে নিয়ে বেশ একটু দুশ্চিন্তায় আছে। তার মনে হচ্ছে তন্ময় যেন কিছুটা ডিস্টার্বড। বিয়ের আগে ভার্সিটি লাইফে তন্ময় যেমন ঘুরে বেড়াতে পছন্দ করত, আর এখন আর তাকে সে ব্যাপারে মোটেই আগ্রহী মনে হয় না। প্রায় খুব গম্ভীর হয়ে থাকে। শুধু তাই না, রাতে ঘুমের মধ্যে প্রায় আবুল তাবুল কি যেন বলে। আবার ছোটখাটো বিষয় নিয়ে হঠাৎ করে প্রচন্ড রেগে ওঠে। এত বেশি রাগতে রাখি তন্ময়কে আগে কখনো দেখেনি। ব্যাপারটা খুব অস্বাভাবিক ঠেকে তার কাছে। সেদিন রাতের কথা, তন্ময় আর রাখি দুজনে রাতের খাবার খেতে বসেছে মাত্র। এই তন্ময়, খেতে এসো, খাবার দিয়েছি। এই তো আসছি। কি রান্না করলে আজ? মাছ রান্না করেছি। তুমি তো এই মাছটা পছন্দ করো, তাই না? এইটা দেই? আরে বসো তো তুমি, আমি নিজে নিয়ে নিচ্ছি। তোমার ছোট খালাকে ফোন করেছিলে নাকি? কার সাথে যেন কথা বলছিলে ফোনে শুনলাম। ও হ্যাঁ, আমি না, খালাই ফোন করেছিল। ওই আজকে যাবার কথা ছিল তো, আমি বুঝিয়ে বললাম যে তোমার শরীরটা ভালো নেই, তাই আসতে পারছি না। ছোট খালা অবশ্য একটু মন খারাপ করেছে। আমি বলেছি যে আরেকদিন যাব। ভালো করেছো। এই এই এটা কি? এটা কি? কি 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 হলো? আমার পেটে পোকা। কি? তেলা পোকা আমার পেটে। এটা আসলো কোত্থেকে? হায় হায়, কোথা থেকে আসলো এটা? হায় হায়, কই কি বলো? কোত্থেকে আসবে তেলা পোকা? কই দেখি। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি? এত বড় একটা তেলা পোকা, খাবারের মধ্যেও তেলা পোকা, কোথাও আমার শান্তি নেই। যেখানে যে সেখানে তেলা পোকা। এত পোকা কোত্থেকে আসে? দেখে রান্না করতে পারো না? তেলা পোকা আমাকে খাইয়ে মারতে চাও নাকি তুমি? আমি সত্যি বলছি,
আমি বুঝতে পারছি না কিভাবে এখানে তেলাপোকা পড়লো। মনে হয় তখন যে রান্নার মাঝখানে ফোন ধরতে গিয়েছিলাম তখনই হয়তো। আর রান্নার মাঝখানে খাবার ফেলে তোমার যাবার দরকারটা কি বলি? তোমার আর রান্না করার দরকার নেই, বুঝছো? সামান্য একটা মাছ রান্না করেছো, তার মধ্যেও তেলাপোকা। তুমি এরকম করছো কেন? আমি তো ইচ্ছে করে করিনি এমন। মানুষের ভুল হতে পারে না? ভুল, তাই না? তোমার এই ভুলের কারণে যদি আজকে আমি পোকাটা খেয়ে ফেলতাম, আমাকে মারতে চেয়েছিলে তুমি না? আরে পোকাটা তো আমার পেটেও আসতে পারতো। আমি কেন এমন করতে যাব? আরে না না, পারতো না। এই তেলাপোকাটা ইচ্ছে করে আমার প্লেটে এসে পড়েছে। তুমি জানো না কিচ্ছু। আমাকে মারার জন্য এসেছে, আমাকে মারার জন্যই, আমার জন্যই। মানে কি যে বলছো তুমি? আবল তাবল কিছুই বুঝতে পারছি না। প্লিজ এত রাগ করো না, যা হবার হয়ে গেছে। আমি এখনই নতুন রান্না চড়াচ্ছি। আমি আর খাবো না, আমার খাওয়ার আর রুচি নেই। প্লিজ তন্ময়, বললাম তো আমার ভুল হয়েছে। এরকম আর কখনো হবে না। আমি খুব ভালোভাবে খেয়াল রাখবো। প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এখন কান্নাকাটি শুরু করো না। তাহলে রান্না চড়াই? না প্লিজ, বিশ্বাস করো আমার পক্ষে এখন আর কিচ্ছু খাওয়া সম্ভব না। আমি বমি করে দেবো, কিন্তু আজকে থাক। তুমি সারা রাত মাখিয়ে থাকবে? কিছু হবে না, আমার ভালো লাগছে না, আমি শুতে যাচ্ছি। রাখির মন প্রচন্ড খারাপ হয়ে গেল। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে সে ভাবতেও পারেনি। এমনিতে কয়েকদিন ধরে সে দেখছে তন্ময়ের মন মেজাজ ভালো নেই। সে ভেবেছিল তন্ময়কে কোথাও বাইরে বেড়াতে নিয়ে গেলে বা কারো বাসায় একটু ঘুরে আসলে হয়তো ভালো লাগবে, কিন্তু তার জন্য তন্ময়কে রাজি করানো তো যায়নি। এর ওপর আবার রাতের বেলা এমন একটা ঘটনা ঘটল। এখন তো তন্ময় আরো বেশি রেগে গেল। কি করে পরিস্থিতি একটু হালকা করা যায় ভেবে পাচ্ছে না রাখি। তার কিছুটা বিরক্তও লাগলো। তন্ময় একদম অবুঝের মতো আচরণ করে মাঝে মাঝে। এখানে তার দোষ কি ছিল? সে কি ইচ্ছে করে তন্ময়ের প্লেটে তেলাপোকা তুলে দিয়েছে? না, বাসায় আসলেই পোকামাকড় বেড়েছে মনে মনে ভাবে রাখি। তারপর মন খারাপ করে ঘুমোতে যায় সে। কিন্তু সেখানেও শুরু হলো তন্ময়ের আরেক পাগলামি। আরে মশারিটা আবার কোথায় গেল? এখানেই তো থাকে। এই গরমে মশারি? ওটা তো আমি কাবার্ডে তুলে রেখেছি। মানে তুমি আমাকে জিজ্ঞেস করেছো একবার? জিজ্ঞেস না করে নিজেই মশারি সরিয়ে রেখেছো আমাকে বিপদে ফেলার জন্য, না? বিপদে ফেলার জন্য মানে? এইটা আবার কেমন কথা? মশারির সাথে বিপদের কি সম্পর্ক? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করতেছো, বুঝছো? আমার মশারি বের করে দাও এক্ষুনি। কিন্তু এত গরমের মধ্যে কেউ মশারি টানায়? গরমে তো সেদ্ধ হয়ে যাব। সিদ্ধ হলে হবা, মশারি আমার লাগবেই। দেখছো না কত পোকামাকড় ঘরে ঘুরে বেড়াচ্ছে? ঘুমের মধ্যে এগুলো আমার গায়ে এসে উঠে পড়বে। এত পোকামাকড় কেন ঘরে? একটু ওষুধ দিতে পারো না? পোকামাকড় তো সব বাড়িতেই থাকে, তার জন্য কেউ এত সিন ক্রিয়েট করে নাকি? আর 2-4টা পোকামাকড়ের জন্য তুমি মশারি টানাবা? 2-4টা পোকামাকড়, তাই না? এখানে 2-4টা পোকামাকড় সারা বাড়িতে পোকা ঘুরে বেড়াচ্ছে, যখন তখন গায়ে উঠে পড়ছে। খাবার প্লেটে রান্নার তরকারিতে পর্যন্ত তেলা পোকা পাওয়া যাচ্ছে, আর তোমার কাছে এটা কিছুই মনে হচ্ছে না? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, মশারি বের করে দিচ্ছি। যা ইচ্ছা করো, আমি কিচ্ছু বলবো না। এই নাও, এবার হলো তো? এটা কি? মশারির ফিতা এত ছোট কেন? উফ, আমাকে দাও, আমি টানাচ্ছি। না থাক, আমি করব। তুমি করলে দেখা যাবে মাঝরাতে খুলে পড়ে গেছে। তুমি মশারি ভালো করে গুজে দাও। আচ্ছা ঠিক আছে। কি হলো আবার? এটা মশারি গোজা হয়েছে? এখানে একটু জায়গা খোলা কেন? আরে কি আশ্চর্য, এই সামান্য একটু জায়গা ফাঁকা রয়ে গেছে, তাও খেয়াল করিনি বলে এজন্য এমন করতে হয়? এটা তোমার জন্য সামান্য হতে পারে, একটা তেলা পোকা ঢোকার জন্য যথেষ্ট, বুঝছো? উফ, আমার অসহ্য লাগছে। তোমার মশারি তুমি নিজেই গুজে নাও, আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তোমার কিচ্ছু করার দরকার নাই, আমি নিজে করে নিব। যা ইচ্ছা করো। প্রচন্ড বিরক্ত হয়ে শুয়ে পড়ে রাখি। সামান্য সব বিষয় নিয়ে এভাবে ঝগড়া করতে তার একটুও ভালো লাগে না। কেন যে তন্ময় ইদানিং এমন আচরণ করছে? একটা অস্বাভাবিক শব্দ পেয়ে মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে যায় রাখির। অন্ধকারে প্রথম বুঝতে পারে না কিছু সে। তারপর ভালো করে তাকিয়ে দেখে তন্ময়
তন্ময় বিছানার এক কোনায় গুটি সুটি মেরে চুপচাপ বসে আছে। মাঝে মাঝে ভয় কেঁপে কেঁপে উঠছে, ফুপিয়ে ওঠার মতো শব্দ করছে। শিশুদের মতো ভীত সন্ত্রস্ত লাগছে তাকে। ওকে এভাবে দেখে চমকে উঠে রাখি। পুরো দৃশ্যটা আতঙ্কিত হবার মতো। গভীর রাতে তন্ময় উঠে বসে আছে বিছানার এক কোনায় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ কি অদ্ভুত ব্যাপার! কি হয়েছে তন্ময়? তন্ময়, এ কি কি হলো তোমার? এমন ভাবে বসে আছো কেন? এমন করছো কেন? কি হয়েছে? ওই দেখো, ওই দেখো, দেখেছো? কি কি দেখবো? দেখতে পাচ্ছ না কত বড় বড় তেলাপোকা, কত বড় বড় তেলাপোকা চারপাশে। মশারির চারপাশ থেকে গেছে তেলাপোকায়। চারপাশে কতগুলো তেলাপোকা। কোথায়? রাখি ওর কথা শুনে ভালো মতো মশারির চারপাশে তাকিয়ে দেখল। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না ঠিক। তারপরে সে দেখতে পেল পোকা দুটাকে। স্বাভাবিকের চেয়ে আকারে বেশ বড়। মশারির দুই কোনায় দুইটা তেলাপোকা বসে আছে চুপচাপ, নড়াচড়াও করছে না। এরকম পোকা অনেক ঘুরে বেড়ায় রাতে। রাখি ধারণা করল খোলা বারান্দা দিয়ে পোকা দুইটা উড়ে এসেছে। কিন্তু সামান্য দুটো তেলাপোকা দেখে এরকম অস্বাভাবিক আচরণ করার কি আছে? আগে তো কখনো রাখি টের পাইনি যে তন্ময় পোকামাকড়কে এত ভয় পায়। তন্ময়, অনেক তেলাপোকা তো নয়, দুইটা তেলাপোকা আছে অবশ্য। আমার মনে হয় বারান্দাটা খোলা ছিল বলেই বাইরে থেকে হয়তো উড়ে এসছে। এটা দেখে এত ভয় পাবার কিছু নেই। তেলাপোকা তো বাইরেই আছে, মশারির ভেতরে তো আর ঢুকতে পারবে না। তুমি বুঝতে পারছো না? দেখো ওরা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। বলেছিলাম না তোমাকে মশারিটা নাও? দেখলে দেখলে তো এখন। কেন বলেছিলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু এখন তো কোনো ভয় নেই, মশারি টাঙানো আছে, ওগুলো কিছুই করতে পারবে না। তুমি জানো না, তুমি জানো না ওরা সুযোগ খুঁজছে। একটু ফাঁক পেলেই ঢুকে পড়বে মশারির ভেতরে। তেলাপোকার কি এত বুদ্ধি আছে? আর ঢুকে পড়লেই বাকি। এতটুকু একটা প্রাণী একটু চাপা লাগলে মরে যাবে। একটু অ্যারোসল স্প্রে করে দিলে তো ওগুলো শেষ। আরে না না না, মোটেই না। ওরা মরে না, ওরা অমর। ওদেরকে মারা সম্ভব না। কি যাতা বলছো? একটা সামান্য তেলাপোকা। তুমি দেখেছো ওদের চোখগুলো কেমন জল জল করছে? ওগুলো সাধারণ পোকা নয়। তন্ময়, প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো। তেলাপোকার চোখ মাটির দিকে থাকে, সেগুলো তো দেখাই যায় না। আর জল জল করার তো প্রশ্নই ওঠে না। আর আমাদের চারপাশে সবসময় হাজার হাজার তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে। ওগুলোর কোনো ক্ষমতা নেই মানুষের কোনো ক্ষতি করার। তুমি জানো না রাখি, তুমি কিছুই জানো না। দেখো একে একে পোকারা এসে কেমন চারদিক ভরে যাচ্ছে। মশারির চারপাশে কেমন ঘিরে ধরেছে পোকাগুলো। মশারিটা যদি ছিঁড়ে ফেলে ওরা। কি আশ্চর্য! কি হলো তোমার? এমন করছো কেন? তন্ময়, প্লিজ প্লিজ শান্ত হও, একটু শান্ত হও। আমি আছি তোমার পাশে। প্লিজ তন্ময়। অনেক কষ্টে তন্ময়কে শান্ত করে রাখি। সেদিন রাতটা ওর প্রচন্ড ভয় কাটল। সারা রাত দুশ্চিন্তায় রাখি ঘুমাতে পারল না। সে নিশ্চিত বুঝে গেছে তন্ময়ের বড় কোনো সমস্যা হয়েছে। কোন স্বাভাবিক মানুষ এভাবে বাচ্চাদের মতো পোকা দেখে কান্নাকাটি করে না। ঠিক কান্নাকাটিও না, পুরো ব্যাপারটার মধ্যে আতঙ্কিত হবার মতো একটা ব্যাপার ছিল। তন্ময়ের মশারির এক কোনায় গুটিসুটি মেরে চুপচাপ বসে থাকার দৃশ্যটা মনে পড়লেই রাখি ভয়ে শিউরে উঠছে। পরের দিন সকালবেলার কথা। তন্ময় ঘুম থেকে উঠেছে স্বাভাবিকভাবেই। রাতে যে সে এমন একটা আচরণ করেছে তা যেন ওর মনেই নেই। রাখি ওকে নাস্তা খেতে দিল। কোনো কথা না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল তন্ময়। আজকে সে একটু বেশিই চুপচাপ। রাখি ঠিক করলো সাবধানে প্রশ্ন করে ওর কাছ থেকে জানতে হবে তন্ময়ের সমস্যাটা কি, কেন সে ইদানিং পোকা দেখলেই শিউরে ওঠে। তন্ময়, এখন
কেমন লাগছে শরীর? ভালো লাগছে একটু? হ্যাঁ, আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমার মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আলাপ করা আমাদের খুবই দরকার। কি ব্যাপার নিয়ে বলো তো? তুমি কি আমার উপর রাগ করে আছো? রাখি, আমি আমার কালকের আচরণের জন্য খুবই দুঃখিত। তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমি চাইনি, কিন্তু আসলে আমার এত খারাপ লাগছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ আমার উপর রাগ করো না। না, আমি রেগে নেই, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক টেনশনে আছি। টেনশন কেন? টেনশন করার কি আছে? তন্ময়, আমার দিকে তাকাও। কই তাকাও। কি হলো? তুমি আমার চোখের দিকে তাকাচ্ছ না কেন? আহা, কি শুরু করলে? তুমি কি বুঝতে পারছো তোমার কোনো একটা সমস্যা হচ্ছে? তুমি খুবই অস্বাভাবিক আচরণ করছো। আমার দিকে সরাসরি তাকাতেও পারছো না। আমি জানতে চাই কেন? এটা তোমার ভুল ধারণা, বুঝছো? মোটেও না। আগে তো তুমি এমন ছিলে না। কত হাসি খুশি ছিলে আগে। বিয়ের পর তো তোমাকে এমন দেখিনি। এসব শুরু হয়েছে কয়েক মাস ধরে। হঠাৎ হঠাৎ চমকে ওঠো, রাতে দুঃস্বপ্ন দেখে কেমন যেন করতে থাকো। তারপরও আমি তেমন কোনো গুরুত্ব দেইনি, ভেবেছিলাম এসব সাময়িক। কিন্তু দিন দিন এসব আরো বেড়েই চলেছে। তুমি বেশিরভাগ রাতেই ঠিক মতো ঘুমাও না, আর সামান্য পোকামাকড় দেখে এত ভয় পেতে আমি কাউকে দেখিনি। আগে তুমিও পেতে না, তাহলে এখন এমন হচ্ছে কেন? সেটাই আমি জানতে চাই। পোকা দেখলে আমার ভয় লাগে। কেন? এতটুকু একটা জীব কি কারো ক্ষতি করার ক্ষমতা রাখে? রাখি, ওরা এতটুকু জীব নয়, ওদের অনেক ক্ষমতা। ওরা মানুষ মেরে ফেলতে পারে। কি অদ্ভুত কথা। অদ্ভুত কথা নয় রাখি, আমি নিজেই তার সাক্ষী। মানে কি বলতে চাও? মানে আমি জানি ওদের উদ্দেশ্য কি। আমি ওদেরকে চিনি, তুমি চেনো না। তন্ময়, প্লিজ, কি হয়েছে আমাকে খুলে বলবে? বলবো, তার আগে বলো, তোমার কি মনে আছে আমাদের ভার্সিটি লাইফের কথা? অবশ্যই মনে আছে, কেন থাকবে না? ভার্সিটিতে আমার সবচাইতে প্রিয় বন্ধু ছিল শাহেদ। সব সময় আমরা একসাথে থাকতাম, একসাথে ঘুরতাম, মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। শাহিদ ভাইয়ের কথা কি করে ভুলি। ওনার অসাধারণ ব্যক্তিত্বে মুগ্ধ হতো সবাই। উনি মারা যাবার পরে তুমি একদম ভেঙে পড়েছিলে। কিন্তু এমন কিছু ঘটনা আছে যা তোমরা কেউ জানো না। এরপর তন্ময় সব কথা বলতে শুরু করে। কেন পোকামাকড়কে সে এত প্রচন্ড ভয় পায়। এই সবই তন্ময়ের বিয়ের আগের কথা। তন্ময়ের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল শাহেদ। দারুণ মন খোলা, উচ্ছল, হইচই করা ছেলে ছিল সে। শুধু তন্ময়ই না, যে কেউ শাহেদের সাথে একবার কথা বললেই মুগ্ধ হয়ে যেত। তন্ময় নিজে একটু চাপা স্বভাবের, কিন্তু শাহেদ ওকে কখনো একা শান্তিতে চুপচাপ বসে থাকতে দিত না। দুই বন্ধু মিলে বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর ঘুরে বেরিয়েছে সেই সময়। ফাইনাল পরীক্ষা শেষ হবার পর একদিনের কথা। কিরে তন্ময়, একা এখানে বসে কি ভাবছিস? কই কিছু না তো। তুই কখন এলি? এইমাত্র। দূর থেকে দেখলাম তুই কেমন যেন মুখটা বদনার মতো করে বসে আছিস। কিরে, ছ্যাঁকা খেয়েছিস নাকি? ছ্যাঁকা? আমি? কেউ প্রেম করতে রাজি হলো না, ছ্যাঁকা তো অনেক পরের কথা। আরে, তোর সাথে প্রেম করতে রাজি হবে কেন বলতো? মেয়েরা পছন্দ করে সাহসী, মানে বোল্ড টাইপের ছেলে, যারা তাদের জন্য প্রয়োজনে জীবন দিতে পারে। আর তুই তো ব্যাটা এগিয়ে গিয়ে দুটো কথা পর্যন্ত বলতে পারিস না, ভয়ে হিমশিম খাস। এ আমাকে দেখ, কতগুলো প্রেম করেছি, আর নিজে হিসাব করে বলতে পারবো না। আবার তাও আমি একবার কথা বললেই মেয়েরা আমার জন্য পাগল হয়। এদিকে আমিও আবার কাউকে ঠিক না করতে পারি না। মানুষের জীবনে প্রেম ছাড়া আরো অনেক কিছুই আছে, বুঝলি? ফাইনাল পরীক্ষা শেষ হয়ে এলো, আর ঢাকায় বসে মাছি মারছি। চল কোথাও ঘুরে আসি। একদম আমার মনের কথা বলে ফেললি।
আমিও ঠিক এই কথাই আস্তে আস্তে ভাবছিলাম। চল দুজন মিলে কোথাও ঘুরে আসি। আচ্ছা তাহলে কোথায় যাবি বলতো? যেসব জায়গায় আগে ঘোরা হয়েছে সেরকম কোথাও যাবো না কিন্তু এবার এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আগে কেউ যায়নি। সমস্যা নেই, আমি জানি সেটা কোথায়। বান্দরবানের গভীর গ্রামে, যেখানে এখনো কোনো বাঙালির পা পড়েনি। তাহলে দেরি করার কোনো মানেই হয় না, কালই চল রওনা দিই। নো প্রবলেম বন্ধু, কালি যাওয়া যাবে। এখন চল, মামার দোকানের নুডলসটা খাওয়ার জন্য কেমন যেন মনটা টানছে। চল চল চল। শাহিদ ছিল এরকমই, যে কোনো ব্যাপারে তার আত্মবিশ্বাস ছিল অসীম। নিজে যেটা ঠিক মনে করবে সেটা প্রমাণ করা তার চাই যে কোনো ভাবে। তন্ময় শাহিদের সাথে যুক্তি দিতে পারত না। পরিকল্পনা মতো দুই বন্ধু রওনা দিল বেড়াতে, বান্দরবান শহর ছাড়িয়ে গভীর পাহাড়ের কোলে। সেখানে হাঁটা ছাড়া যাতায়াতের অন্য কোনো উপায় নেই। শাহিদ তাকে নিয়ে গেল এত দূরে যে সে জায়গায় কোনো বাঙালির পা বোধহয় আসলেই পড়েনি কখনো। সারা দিন দুজনে হাঁটল, একটার পর একটা উঁচু পাহাড়, অনেক দূরে দূরে এক একটা পাহাড়ি নদী, অনেক দূরে দূরে এক একটা পাহাড়ি ছোট্ট গ্রাম। হাঁটতে হাঁটতে দুজনের পা যখন আর চলছে না, তখন শাহিদ রাজি হলো সামনের পাহাড়ি গ্রামটাতে রাতের মতো বিশ্রাম নিতে। সন্ধ্যার পরপর তারা সেই গ্রামটাতে ঢুকল। গ্রামের কারবারির ঘরে সেদিন রাতের মতো বিশ্রাম করার সুযোগ পেল তারা। ঘরটা গ্রামের এক কোনায়। পাহাড়ি ঘরগুলো যেমন হয় মাচার মতো উঁচু করে তৈরি, সেরকম। সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এত হাঁটার পর আবার এতখানি উঁচু সিঁড়ি দেখে তন্ময় মহা বিরক্ত হল। তাই হাঁপাতে হাঁপাতে বলল, উফ, সারাদিন কি পরিশ্রমটাই না গেছে রে। হাঁটতে হাঁটতে পা থেতলে গেছে প্রায়। এইটুকুতে এত? কালকে আরো বেশি হাঁটতে হবে। আমরা আরো অনেক গভীর জঙ্গলে যাব, বুঝলি? তাই আজকে রাতটা এই পাহাড়ি গ্রামে ভালো করে রেস্ট নিয়ে নি, নাকি বলিস? কিরে এই তন্ময়, তুই এরকম অদ্ভুত চোখে তাকিয়ে আছিস কেন? ভূত দেখলি নাকি? আরে না রে, ভূত না, পোকা। পোকা মানে? কিসের পোকা? ওই দেখ কত বড় বড় পোকা। শাহিদ তাকিয়ে দেখে ঘরের দরজার এক কোনায় দুটো বড় সাইজের পোকা বসে আছে, কুচকুচে কালো দেখতে একেবারে। সুরগুলো কিলবিল করে নড়ছে, অনেকটা তেলাপোকার মতোই দেখতে। কিন্তু ঢাকায় যেমন পোকা দেখা যায় ঠিক তেমন নয়, কি একটা যেন তফাৎ আছে। কুতকুতে ছোট্ট দুটো চোখে পোকাগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে। দেখে ঘেন্না লাগে শাহিদের। কেউ কখনো ধ্বংস করতে পারেনি। কখনো ভেবেছিস কিভাবে? তেলাপোকা কখনো মরে না। তোর শালার মাথায় খারাপ হয়ে গেছে। তেলাপোকা কি সত্যি সত্যি অমর নাকি? তেলাপোকা কি আমাদের চেয়ে বেশি শক্তিশালী? দাঁড়া, তোর ভয় এই বান্দা দূর করে দিচ্ছে, আর এই পোকাগুলোকে তাদের উচিত শাস্তি দিচ্ছি আমি। খবরদার এমন কিছু করিস না, এর ফল কিন্তু ভালো হবে না, বুঝলি? অমরত্ব বের করছি। তোর এসব ভয়ের ভালো ওষুধ আছে আমার কাছে, দেখ আমি কি করি। শাহিদের মধ্যে কেমন যেন একটা রোগ চেপে যায়। দুইটা পোকা কি তার থেকে বেশি শক্তিশালী? পা দিয়ে পিষে ফেললেই তো শেষ। কত তেলাপোকা রোজ পায়ের নিচে পড়ে মারা যায় মানুষ জানতেও পারে না। আর তন্ময় বলে কিনা তেলাপোকা নাকি অমর, এদের নাকি মারা যায় না। কি নোংরা বিশ্রী পোকাগুলো, ইস! আর এদের নাকি আবার পুজো করে কেউ। এগুলো বলে পবিত্র। দাঁড়াও, পবিত্রতা বের করছে। শাহিদের কাছে একটা প্লাস্টিকের কৌটা ছিল, সেটা বের করে নিয়ে খুব সাবধানে পোকাগুলোর দিকে এগিয়ে যায় সে। পোকাগুলোর চোখ মনে হয় যেন জ্বলছে। শাহিদ ভয় পায় না, খপ করে কৌটোটা চাপা দিয়ে আটকে ফেলে পোকা দুটোকে। আটকে পড়ে দেখ কেমন ছটফট করছে। সামান্য একটা প্লাস্টিকের কৌটায় এরা বন্দি, এখান থেকে বের হওয়ারই ক্ষমতা ওদের নেই। মানুষের চেয়ে বেশি অমর, বেশি শক্তিশালী। দেখ শাহেদ, পাগলামি করিস না, ভালো লাগছে না কিন্তু। আরে দাঁড়া না, মজা দেখাই। এই যে লাইটার, এখন এগুলোকে আমি একটু একটু করে পুড়িয়ে মারবো। খাবি নাকি এই পোকার বারবিকিউ? শাহেদ প্লিজ ছেড়ে দে রে,
ছেড়ে দে, আমার ভালো লাগছে না। এত নিষ্ঠুরতা করার দরকারটা কি? দরকার আছে। তোর ভয়টা সারা জীবনের জন্য দূর করতে হবে। তুই বুঝবি যে একটা পোকাকে ভয় পাওয়ার কিছুই নেই। পোকা মানুষের চাইতে কোনোভাবে বেশি শক্তিশালী হতে পারে না। দেখ এই বেটা, এখনো ভয় কাঁপছিস? এনে দেখ এই পোকাটা আমার হাতে কতটা অসহায়। দেখ দেখ, দেখেছিস? এটা কি করলি? পোকাটা কেমন ছটফট করছে, দেখেছিস? আমার কেমন যেন লাগছে রে, আমি দেখতে পাচ্ছি না। ভীতু কোথাকার। দেখ মরে গেছে। এনে ফেলে দে। এখন এই ঘরে আর কোনো পোকামাকড়ের ভয় নেই। এবার আরাম করে ঘুমা। শাহেদ, তুই জানাটা লাগিয়ে দে প্লিজ। কেন? মরা পোকা আবার জ্যান্ত হয়ে উড়ে আসবে তোর কাছে? এত ভয় পাস? যা, এই বন্ধ ঘরের গরমে শেষ হয়ে যাব। এখন জানলাটা খোলা রাখ আর ঘুমিয়ে পড়। আমার না ভালো লাগছে না মোটেই। আবার বললাম তো শুয়ে পড়, কালকে ভোরে উঠতে হবে। ঠিক আছে। ভয়ঙ্কর বিভৎস ভাবে পোকাগুলোকে মেরে ফেলে শাহেদ। তন্ময়ের ভেতরটা ঘিন ঘিন করছে। শাহেদও কেমন যেন চুপ করে গেছে। ঘরের আবহাওয়াটা গুমোট হয়ে উঠেছে, যেন খুব খারাপ কিছু ঘটেছে। তারপর আর বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ে দুজনে। বেশ কয়েক ঘন্টা পরে হঠাৎ ঘুম থেকে চমকে উঠে বসে শাহেদ। তার কানের ভেতরে কিছু একটা যেন ঢুকে গেছে। কেমন যেন লাগছে, প্রচন্ড জ্বলছে কানের ভেতরটা। প্রথমে ঘুম চোখে শাহেদ অন্ধকারে কিছুই বুঝতে পারে না কি হয়েছে। তার পরপরই ভয়ে লাফিয়ে ওঠে সে। মজা করছিস? শাহেদ, কি হলো তোর? এমন করছিস কেন? ও তুই ওখানে? তাহলে আমার কানের কাছে কে? এই ওই শাহেদ রে, আমার কানে কিছু একটা ঢুকেছে। কি হয়েছে তোর? কিরে এমন করছিস কেন? প্রচন্ড জ্বালা করছে। কোনো পোকামাকড় ঢুকে নি তোরে? শাহেদ, কিরে মারা যাচ্ছি, আমি মারা যাচ্ছি। কি হলো তোর? শাহেদ এমন করছিস কেন? দাঁড়া না, দাঁড়া শাহেদ, দাঁড়া। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। ওই অন্ধকারে কোথায় যাচ্ছিস? ছুটে যাচ্ছি রে, চারিদিকে ঘন জঙ্গল। শাহেদ দাঁড়া। তন্ময় লাফিয়ে উঠে দেখে শাহেদ চেঁচাতে চেঁচাতে ছুটে বেরিয়ে যাচ্ছে। তন্ময় উঠে ওর পেছনে ছুটে দৌড়ে ওকে ধরতে চেষ্টা করে, কিন্তু কিছু বোঝার আগে অন্ধকারে ছুটতে গিয়ে শাহেদ পাহাড় থেকে পড়ে যায়। তন্ময় হতভম্ব হয়ে দেখে সামনে কিচ্ছু নেই, ধুধু শূন্যতা ছাড়া। এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেছে। তারপর তারপর কি করলে তুমি? আমি কিছুই করতে পারিনি রাখি। শাহেদ আমার চোখের সামনেই মারা গেল। আমি শুধু তাকিয়ে দেখেছি। ওকে মেরে ফেললো ওই পোকাগুলো প্রতিশোধ নিতে। এত মানা করেছিলাম শাহেদকে, ও বিশ্বাস করেনি আমার কথা। নিজের জীবন দিয়ে তার দাম দিতে হলো। শাহেদ তাহলে এই কারণে মারা গিয়েছিল? আর আমরা এতদিন জানতাম যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট নয়, নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল সে। নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করত সে। কিন্তু তন্ময়, যা হবার তা হয়ে গেছে। কেন তুমি এসব ভেবে নিজের জীবনটায় অশান্তি ডেকে আনছো? কারণ ওই পোকাগুলো আমাকেও ফলো করছে। ওদের মৃত্যুর জন্য ওরা আমাকেও দায়ী মনে করে। আমিও তো সেদিন ছিলাম ওই ঘরে, তাই আমি যেখানে যাই ওরা আমার পেছনে উড়ে আসে, আমাকে ভয় দেখায়, আমার গায়ে এসে পড়ে। এটা তোমার ভুল ধারণাও তো হতে পারে। না না, কখনোই না। তুমি দেখেছিলে কালকে ওই পোকা দুটো? এত বড় সাইজের তেলা পোকা তুমি আগে কখনো দেখেছো ঢাকায়? বলো। এটা ঠিক, পোকাগুলি অনেক বড় বড় ছিল, কিন্তু ওরা তো তোমাকে কিছু করেনি। কিন্তু
তো করবে, সুযোগ পেলেই করবে রাখি। সব জায়গায় ওরা আমাকে তাড়া করছে, ঘরে বাইরে সব জায়গায়। আমি কোথাও যেতে পারছি না, এমনকি আমাকে স্বপ্নে ওরা ভয় দেখায়, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকেও শাহেদের মতো করে মেরে ফেলবে। কিচ্ছু হবে না তোমার তন্ময়, কিচ্ছু হবে না, বিশ্বাস করো। সামান্য দুটো পোকা তোমার কোনো ক্ষতি করতে পারবে তুমি না। জানো না রাখি, তুমি জানো না, তুমি আমি কিচ্ছু তো জানো না। আছি। প্লিজ তন্ময়, তুমি একটু স্বাভাবিক হও প্লিজ। এমন সময় হঠাৎ কোথা থেকে যেন একটা বিশাল তেলাপোকা উড়ে এসে তন্ময়ের গায়ে বসে। তন্ময় যেন ভয় পাগলের মতো হয়ে যায়, ভয় চিৎকার করে ওঠে সে, পাগলের মতো সামনে যা পায় আছড়ে ভাঙতে থাকে, পোকাটাকে মেরে ফেলার চেষ্টা করে। রাখি অনেক বোঝাতে চেষ্টা করেও ওকে থামাতে পারে না। অসহায়ের মতো রাখি দেখে তন্ময় পাগলের মতো ঘরের সব জিনিসপত্র পিটিয়ে ভেঙে ফেলছে। এই যে এই যে এই যে আমাকে মারতে এসেছে, আমাকে মেরে ফেলবে। তন্ময়, রাখি, কি করছো? আমাকে মেরে ফেলবে রাখি। এমন পাগলের মতো করো না। রাখি, এই দেখো, এই দেখো, ওই যে ওরা আমাকে মারতে এসেছে, বাঁচাও রাখি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তন্ময় প্লিজ আমাকে একটু দেখতে দাও। মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। তোদের আমি শেষ করে ফেলবো, দাঁড়া, আমি মেরে ফেলবো তোদের, সব শেষ করে ফেলবো, ভেঙে চুরমার করে ফেলবো সব। থামো থামো প্লিজ, কি করছো এসব? সব ভেঙে ফেলবো, সবকিছু ভেঙে ফেলছো সবকিছু তুমি। তছনছ করে ফেলবো আমি আজকে সব। সেদিনই রাখি যোগাযোগ করলো মানসিক ডাক্তারের সাথে। খুব ভালোভাবে সে বুঝতে পেরেছে সমস্যাটা এখন আর নিজে নিজে সামলানোর মতো ছোট পর্যায়ে নেই। রাখির ছোট মামা ডাক্তার, উনি রাখিকে একজন পরিচিত সাইকিয়াট্রিস্টের ক্লিনিকের ঠিকানা দিলেন। আর একটু দেরি না করে রাখি তন্ময়কে নিয়ে হাজির হয় সেই ক্লিনিকে। ডাক্তার সাহেব বেশ ভালো, তন্ময়কে খুব ভালো করে চেক আপ করলেন। তন্ময় কিন্তু ঠিক মতো সাড়া দিল না। ও সেদিন থেকেই কেমন যেন গুম হয়ে বসে আছে, ঠিক মতো কথা বলছে না। তাই রাখি ডাক্তারের সাথে কথা বলল। ওকে কেমন দেখলেন স্যার? সমস্যাটা একটু জটিল। ওর মনের ভেতরে প্রচন্ড একটা ভয় বসে গেছে। ওর প্রিয় বন্ধুর মৃত্যুটা ওকে প্রচন্ড নাড়া দিয়েছে, বোঝাই যাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করলাম অনেক, তেমন কোনো রেসপন্স নেই। বাসায় দিন দিন ওর অবস্থা খারাপ হয়ে চলছে, ভায়োলেন্ট হয়ে উঠছে। আজ কিভাবে ভাঙচুর করলো, আমি ওকে নিয়ে প্রচন্ড ভয়ে আছি। চিন্তা করবেন না, আমি পেশেন্টকে কিছু নার্ভ রিল্যাক্স করার ওষুধ দিলাম। এগুলো কয়েকটা দিন কন্টিনিউ করুন, আর ফলাফল কি হয় আমাকে জানাবেন। ও কি ভালো হয়ে উঠবে? আসলে সমস্যাটা কতটা জটিল হয়েছে এটা ভালোভাবে কিছুদিন পর্যবেক্ষণ না করে বলার উপায় নেই। তবে আমরা সবচেয়ে ভালোটাই আশা করব। মানসিক সমস্যার সুচিকিৎসা খুবই সম্ভব এবং পেশেন্টরা পুরোপুরি ভালো হয়েও যায়। তবে আপনাকে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে আর পেশেন্টের যত্ন নিতে হবে ভালোভাবে। আমি অবশ্যই সেটা করব, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। কোন ব্যাপারটা বলুন? ওই যে তেলা পোকা, ওই পোকাগুলো কেন শুধু তন্ময়ের গায়ে উড়ে আসে? তন্ময় যে গল্পটা বলেছে তার মধ্যে কি কোনো সত্যতা আছে? দেখুন, আমার মনে হয় ওটা স্রেফ একটা কাকতালীয় ব্যাপার। আমাদের চারপাশে অনেক তেলাপোকা সবসময় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তেলাপোকা সম্পর্কে একটা ভয় পেশেন্টের মনে আছে বলে তার কাছে মনে হচ্ছে ওগুলো শুধু তার গায়েই উড়ে আসছে। আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন আর রেগুলার চেক আপের ব্যাপারে ভুলবেন না। ডাক্তারের কাছ থেকে ওষুধপত্র বুঝে নিয়ে রাখি ফিরে এলো বাসায়। এখন থেকে ওকে সব সময় সাবধানে থাকতে হবে, তন্ময়কে চোখে চোখে রাখতে হবে। ডাক্তার বলে দিয়েছেন এমন কিছুই করা যাবে না যেটা তন্ময় পছন্দ করছে না। অর্থাৎ তন্ময়কে খেপিয়ে তোলা যাবে না, দরকার হলে তন্ময়ের সব কথায় সায় দিতে হবে। 2-3 দিন এইভাবেই কেটে গেল। তন্ময়কে দেখে মনে হয় সে সবসময় প্রচন্ড ভয়ে আছে। সেদিন বিকেলে দুজনে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় তন্ময় হঠাৎ কেমন যেন করে ওঠে। ওর নাক দিয়ে নাকি কিছু ঢুকে গেছে। ভয়ে আটকে ওঠে রাখি। এর মানে কি?
রাখি, রাখি ওঠো, ওঠো রাখি, রাখি তন্ময়, ওঠো, কি হলো? ওঠো। কি হলো? আমাকে ধরে ফেলেছে ওরা, আমাকে ধরে ফেলেছে। আমার নাক দিয়ে ঢুকে গেছে কি জানো, আমার নাক কি দিয়ে ঢুকে বলছো? গেছে কি জানো, কি ঢুকে গেছে? আমার নাক দিয়ে ঢুকে গেছে পোকা, সেই পোকাগুলো আমার নাক দিয়ে ঢুকে গেছে। ওই, কোথায় দেখি? না, অসহ্য কষ্ট হচ্ছে আমার। আমি বোধহয় এখন মারা যাব, দম বন্ধ হয়ে আসছে আমার। এখন আমি কি করব? এসব কি হচ্ছে? দাঁড়াও, আমি হসপিটালে ফোন দিচ্ছি। আমি আর বাঁচবো না রাখি, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। চলে যাচ্ছে, আমি চলে ডাক্তার যাচ্ছে ডাকছি। ভেতরটা, কিচ্ছু চলে হবে না যাচ্ছে তোমার। ভেতরটা। এত কষ্ট হচ্ছে আমার, এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। ভয় পেও না, ভয় পেও না তুমি। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করছি। একটু সময় দাও, একটু সময় দাও আমাকে প্লিজ। রাখি ওকে থামাতে পারে না কিছুতেই। প্রচন্ড ভয় পেয়ে রাখি ফোন করে ডাক্তারকে অ্যাম্বুলেন্সের জন্য। তারপর সবকিছু ঘটে খুব তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেল তন্ময়কে। ডাক্তার ওকে ভর্তি করে নিলেন। তন্ময়ের অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে। অ্যাডমিট করা ছাড়া আর কোনো উপায় নেই। ওর ভালো চিকিৎসা হবে ভেবে রাখি ওকে ওখানেই রেখে এলো। খুবই অসহায় বোধ করছে সে। কিভাবে এই পরিস্থিতি সামলাবে জানে না রাখি। এইভাবে কেটে যায় 1 মাস। তন্ময়ের অবস্থার কোনো উন্নতি নেই। রাখি যখনই পারে হাসপাতালে চলে যায় ওকে দেখতে, কিন্তু ওখানে রোগীর আত্মীয়দের থাকার কোনো ব্যবস্থা নেই বলে বেশিক্ষণ থাকতেও পারে না। সেদিন বিকালে রাখি মন খারাপ করে হাসপাতালের বাইরে বারান্দায় বসেছিল। ওকে তন্ময়ের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়নি। ডাক্তার সাহেব খবর দিয়েছেন জরুরি ভিত্তিতে রাখি যেন ডাক্তারের সাথে দেখা করে। মনে মনে ভয়ে অস্থির হয়ে গেল রাখি। তন্ময় ঠিক আছে তো? স্যার, কি অবস্থা এখন তন্ময়ের? কেন আমাকে ইমার্জেন্সি দেখা করতে বললেন? কোনো খারাপ খবর? বসুন বসুন মিস রাখি, আসলে কিছু জরুরি কথা বলবো বলে আজ আপনাকে আসতে বলেছি। কোনো ভয় পাওয়ার মতো কিছু কি আছে? সবকিছুই খুলে বলবো আপনাকে, তবে আগে আমার কিছু প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ বলুন। তন্ময়ের সাথে আপনার পরিচয় কতদিনের? 2 বছর। আমার ভার্সিটি লাইফের প্রায় শেষ দিকে ওর সাথে আমার পরিচয় হয়। তার 1 বছর পরই আমরা বিয়ে করি। তন্ময় কেমন স্বভাবের মানুষ বলে আপনার কাছে মনে হয়েছে? ও বেশ ঠান্ডা স্বভাবের, একটু চাপা, বেশি কথা বলতো না কখনোই। তবে তাই বলে গম্ভীর ছিল না। আগে তো হাসি খুশি থাকতো। ওর প্রিয় বন্ধু মারা যাবার পরই একটু কেমন যেন হয়ে গেল। তখন আমরা বুঝতে পারিনি, ভেবেছি প্রিয় বন্ধুকে হারিয়ে মন খারাপ, কদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু ও যে মনে মনে এতটা আঘাত পেয়েছে তা আমি ভাবতেও পারিনি। মিস রাখি, আসলে মানুষের মন যে কিভাবে কাজ করে তা নিয়ে বিজ্ঞানীরা এখনো কাজ করে যাচ্ছে। এখনো সব রহস্য বুঝতে পারেনি মানুষ। তবে একটা কথা আপনাকে বলতে চাই, সেদিন আপনার কথায় তেমন গুরুত্ব না দেওয়াটা একটা বড় ভুল ছিল। তন্ময়ের অসুখের মূল কারণ লুকিয়ে আছে ওর গল্পে, আমরা সেটা বুঝতে পারিনি। কি বলতে চাচ্ছেন আপনি? মনটাকে শক্ত করুন মিসেস রাখি। আপনাকে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনি আশা করেননি। এরপর ডাক্তার সাহেব রাখিকে এমন কিছু কথা বললেন যা আসলে রাখি কল্পনাতেও ভাবতে পারেনি। তন্ময় তার মনে এমন কিছু কথা চেপে রেখেছে যা হয়তো কেউ কোনোদিন না জানলেই ভালো ছিল। কিন্তু ডাক্তারের কাজই হচ্ছে মনের গভীরে লুকিয়ে থাকা অসুখের কারণ খুঁজে বের করা। কোনো ওষুধেই যখন কাজ হচ্ছে না, তখন ডাক্তার ওর উপর একটা বিশেষ চিকিৎসা প্রয়োগ করেছিলেন। অচেতন অবস্থায় ওর মুখ দিয়ে এমন কিছু সত্যি কথা বের হয়েছে যা কোনো দিনই তন্ময় কাউকে বলতে পারেনি। তন্ময় ভালোবাসতো রাখিকে ইউনিভার্সিটি লাইফ থেকে, কিন্তু সামনে গিয়ে কোনোদিন বলার সাহস করতে পারেনি। নিজের সম্পর্কে খুব ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগত সে। শাহেদর খুব প্রিয় বন্ধু। চোখের সামনে সবসময় দেখত কিভাবে শাহেদ যা দেখে
তাই সে নিজের করে নিতে পারে। বন্ধুর কাজে মুগ্ধতার পাশাপাশি এক ধরনের ঈর্ষা ছিল শাহিদের মনে, আর ছিল ভয়। শাহিদকে দেখলেই মেয়েরা মুগ্ধ হয়ে যায়। শাহিদও তাদেরকে সহজেই বশ করে ফেলে। কিন্তু রাখি তন্ময়কে পছন্দ না করে যদি শাহিদকে করে ফেলে? ভেতরে ভেতরে পুড়ে যেতে থাকে তন্ময়, কিন্তু খুলে বলতে পারিনি কাউকেই। শাহিদ যখন ওই পাহাড়ি গ্রামটাতে পুড়িয়ে মারল পোকাগুলো, তখনই তন্ময়ের ভেতরে একটা প্রচন্ড ঘৃণা জন্মায় ওর প্রতি। একটা ভীষণ পাগলামি জন্ম নেয় ওর ভেতর। ওকে একটা শাস্তি দিতে চায় তন্ময়। আর তাই গভীর রাতে শাহিদ যখন ঘুমিয়ে পড়েছিল, ওর কানের ভেতর তন্ময় গুজে দেয় একটা পোকা। ও ভেবেছিল শাহিদের একটা উচিত শাস্তি হবে, কিন্তু এইভাবে যে মরে যাবে শাহিদ, তা ভাবতেও পারেনি তন্ময়। পরিণতি কি হবে এত কিছু ভেবেচিন্তে সে কাজটা করেনি। হয়তো ওই মুহূর্তে ভেতরে লুকিয়ে রাখা একটা রাগ ও ঝাড়তে চেয়েছিল শাহিদের উপর, শাহিদকে জব্দ হতে দেখবে বলে। কিন্তু শাহিদ যখন মরে গেল, তন্ময় টের পেল যে সে কি ভুল করেছে। না, শুধু ভুল নয়, অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা হয় না, হয় শুধু প্রায়শ্চিত্ত। তন্ময়ের ভেতর জন্ম নেয় এক অপরাধ বোধ, নিজের প্রতি ঘেন্না, আর শুরু হয় প্রায়শ্চিত্ত। তন্ময়ের ভেতর জন্ম নেয় অপরাধ বোধ, নিজের প্রতি ঘৃণা, আর প্রচন্ড ভয়। তার মনে হতে থাকে ওই তেলাপোকাগুলোর কারসাজি এটা। না হলে কেন তন্ময়ের মাথায় একবারও কাজ করলো না এমনটা করার আগে? নিশ্চয়ই তেলাপোকাগুলোই তন্ময়কে দিয়ে এমন কাজ করিয়ে নিয়েছে। কিন্তু কি করে সেই কথা সে রাখি কিংবা অন্য কাউকে বলবে? ভেতরে ভেতরে প্রতিদিন মরে যেতে থাকে তন্ময়। না, এটা সম্ভব নয়। আমার তন্ময় এমন করতে পারে না। আমি দুঃখিত মিসেস রাখি, নিজেকে শক্ত করুন। এখন আমি কি করব? এই মুহূর্তে ওনাকে সুস্থ করে তোলাটাই আমাদের প্রায়োরিটি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব তন্ময়ের চিকিৎসা করব। ওনাকে সুস্থ করে তুলতে যা কিছু আমাদের পক্ষে করা সম্ভব সবকিছুই করব। আমি কি একবার ওকে দেখতে পারি? উনি কাউকে চিনতে পারছেন না, তবু আপনি চেষ্টা করে দেখুন, যদি কোনো উপকার হয়। উনি আপনাকে খুব ভালোবাসেন। রাখি তন্ময়ের ঘরে ঢুকে। কোনো দিকে কোনো খেয়াল নেই তন্ময়ের, যেন সে কাউকে চেনে না। রাখি অবাক হয়ে তাকিয়ে দেখে তন্ময় হুস হুস করে শুধু অদৃশ্য তেলাপোকা তাড়াচ্ছে, কিন্তু আশেপাশে কোনো পোকা নেই। কিন্তু তন্ময় যেন কার সঙ্গে কথা বলছে। হু হু করে কেঁদে ফেলে রাখি। তন্ময়, হুস হুস, আমাকে চিনতে পারছো? তন্ময়, দেখো এদিকে, আমি রাখি। আমাকে চিনতে পারছো না? তন্ময়, কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? আমাকে মেরে ফেলতে চাও? হ্যাঁ, মেরে ফেলতে চাও আমাকে? মেরে ফেলতে চাও? আমাকে মেরে ফেলতে চাও? কেন তন্ময়, কেন? কেন এমন করতে গেলে তুমি? আমি তো এমনি তোমাকেই ভালোবাসতাম। কেন তুমি এভাবে নিজের জীবনটা নষ্ট করলে? কে কে? চলে যাও, চলে যাও। দেখছো না আমাকে পোকামাকড় গুলো কেমন চেপে ধরেছে? তুমি চলে যাও, নয়তো তোমারও আমার মতো দশা হবে। আমি অভিশপ্ত, তুমিও অভিশপ্ত হয়ে যাবে। ওরা আমাকে বাঁচতে দেয়নি, ওরা তোমাকেও মেরে ফেলবে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কাঁদতে কাঁদতে বের হয়ে আসে রাখি। তার আর এখানে কিছুই করার নেই। পেছনে পড়ে থাকে এক হতভাগ্য যুবক। নিজের ভুলে নিজের সবচেয়ে প্রিয় দুজন মানুষকে চিরতরে হারিয়ে ফেলেছে সে। হাসপাতালে সারাদিন হুস হুস করে অদৃশ্য তেলাপোকা তাড়িয়ে বেড়ায় তন্ময়। তুচ্ছ পোকামাকড় জিতে যায় মানুষের সামান্য ভুলে। তেলাপোকারা কিচকিচ করে আনন্দ ঘোষণা করে।
আশায় আর আপনার সাথে আছি আমি শারমিন, আর শুনলাম অদ্ভুত এক গল্প, যে গল্পের নাম হচ্ছে তেলাপোকা। একজন বন্ধু লিখে পাঠিয়েছেন আজকের এপিসোডের নাম তেলাপোকা। এম আই রাইট শারমিন আপু? তার নাম হচ্ছে শ্যাম, হাজারিবাগ থেকে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর রচনা করেছেন এটার সিফাত মাহমুদ, এবং তিনি এটাতে নাট্যরূপ দিয়েছেন, এবং সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর আপেল মাহমুদ এমিল। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, তন্ময়ের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, রাখির চরিত্রে সিফাত মাহমুদ, শাহেদের চরিত্রে প্রত্যয়, এবং ডাক্তারের চরিত্রে আপেল মাহমুদ। অদ্ভুত এক গল্প শুনলাম পোকামাকড় নিয়ে, যদিও আমার নিজেরই খুব আমার পোকার প্রতি আমারও ফোবিয়া আছে। আমি আমার স্ক্রিপ্ট রাইটারকে বলছিলাম যে আর পোকা নিয়ে লিখো না, কিন্তু এরপর আমি নিজেই ভয় পেয়ে যাব। অনেকেই ভীষণ ভয় পেয়েছেন, অনেকে লিখেছেন খুব ভালো লেগেছে আজকের এপিসোড। দুই একজন হয়তো আমার মতে পোকামাকড় যারা ভয় পায় তারা হয়তো সে কারণেই একটু বলেছেন ভয় লাগছে, কিন্তু একটু অন্যরকম লাগছে। কিন্তু আমার মনে হয় আজকের গল্পটা একেবারে অন্যরকম ছিল, অসাধারণ ছিল।